হাসান হাবিব একটি পত্রিকায় কাজ করতেন, আমার হাসান হাবিব পত্রিকায় কাজ করেছেন। এই সময়ের ইমতিয়াজ শামীম কাজ করেন একটি পত্রিকায়, হাসান হাফিজও। এরকম উদাহরণ আরও অনেক দেওয়া যাবে, তবে তার প্রয়োজন নেই। যে বিষয়টি বরং এতে গুরুত্ব পায় তা হচ্ছে, একজন সাংবাদিক যখন সাহিত্য রচনা করেন, অথবা কথাটা একটু ঘুরিয়ে বললে একজন সাহিত্যিক যখন সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন, তাতে তাদের কাজে এর কোনো প্রভাব পড়ে কিনা, পড়লে কিভাবে পড়ে। কারণ দুটি ক্ষেত্রের দুই দাবি থাকে। সাংবাদিকতা দাবি করে তাজা খবর, ব্যাখ্যা, বিশ্লেষণ, নির্মোহ সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি। সাহিত্য দাবি করে কল্পনার সর্বোচ্চ শক্তি, ভাষাকে অধিকারে এনে তার মাধ্যমে বাস্তবতার প্রকৃত, যদিও অনেকটাই পরিবর্তিত অথবা পুরোপুরি কল্পিত প্রতিফলন ঘটানো। আমার পাঠ অভিজ্ঞতা থেকে দেখেছি, একজন সাহিত্যিকের পেশা যাই হোক, তা থেকে প্রাপ্ত তার জ্ঞান ও অভিজ্ঞতা এবং ছোট বড় ঘটনার একটা প্রতিফলন এবং অভিঘাত তার সাহিত্যকর্মে পড়তে পারে, এবং তা ওই সাহিত্যের বৈচিত্র্য এবং আকর্ষণ তৈরি করতে পারে, চরিত্রের গভীরতা সৃষ্টি অথবা কাহিনী রেখার চড়াই উত্তরের যোগান দিতে পারে। আবার পেশা হিসেবে সাংবাদিকতার একটা বড় সুবিধা হচ্ছে, প্রতিদিনের খবরগুলির ভিড়ে হারিয়ে যাওয়া ছোট ছোট আপাত অনুল্লেখ্য গল্পগুলো, যেখানে সমাজের তথাকথিত নিম্নতলের মানুষজনের আশা বাসনা এবং প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়গুলি থাকে সেগুলো, এবং যারা খবরের কেন্দ্রে থাকেন তাদের জীবনের নানা দিক, যার কিছু অন্ধকারেই থাকে, সম্বন্ধে একজন সাংবাদিকের গোচরে আসে। তিনি যদি একজন কথাশিল্পী বা কবি হন, সহজেই এসবকে তার লেখায় স্থান দিতে পারেন। তাতে তার লেখার জীবন ঘনিষ্ঠতা তীব্র হয়। অনেক সহজে তিনি এসব বিষয়কে পাঠকদের সামনে তুলে ধরতে পারেন। একজন সাংবাদিকের চোখ শুধু সংবাদের দিকেই থাকে না, সংবাদের পেছনে থাকা অনেক কিছুই তার অনুসন্ধানী দৃষ্টিতে আসে। তিনি চাইলে এগুলি নিয়েও লিখতে পারেন। বস্তুত একসময় সাংবাদিকদের মানুষ তাদের পক্ষে সক্রিয় অধিকার কর্মী বিবেচনা করত, যারা মানুষের বিপন্নতার সময়, প্রকৃতির বিপন্নতার সময় তাদের পক্ষে কলম ধরবেন। আমি বাংলাদেশের চারণ সাংবাদিক বলে খ্যাত মোনাজাত উদ্দিনকে চিনতাম, তাকে গভীরভাবে শ্রদ্ধা করতাম, তার সততা এবং উত্তরবঙ্গের বিপন্ন দুর্যোগ পীড়িত মানুষজনের প্রতি তার গভীর দরদ ও ভালোবাসার জন্যে। তিনি সাংবাদিকতার মাধ্যমে তাদের জন্য যেভাবে যুদ্ধ করেছেন, তা ছিল এক অবাক করা বিষয়। মোনাজাত উদ্দিন একবার আমাকে বলেছিলেন, একজন সাংবাদিকের কাজ হলো অন্ধকারে আলো ফেলা। অন্ধকারটা কোথায় তা মোনাজাত উদ্দিনকে বলে দিতে হয়নি। অন্ধকারটা আমাদের পরিচিত, এটি তার সময় যা ছিল এখন আরো গভীর হয়েছে। একজন সাহিত্যিকও অন্ধকারে আলো ফেলেন। তার অন্ধকারও এই বিবেকের অনুপস্থিতির, আদিম প্রবৃত্তির লোভ এবং পরশ্রী কাতরতা, ঈর্ষা এবং অমানবিকতার। তালিকাটা আরো বড়, তাই সংক্ষেপ করতে হলো। ভালো সাংবাদিকের ভাষার উপর ভালো দখল থাকে। ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এস.এম. আলীর ইংরেজি ছিল অসাধারণ। আবু জাফর শামসুদ্দিনের বাংলা ছিল অসাধারণ, যেহেতু তিনি সাহিত্যিকও ছিলেন। এ সময়ের অনেক সাংবাদিক ঝরঝরে ভাষায় লেখেন, কিন্তু একসময় যা অনেকটা স্বতঃসিদ্ধ ছিল যে সাংবাদিকরা যে ভাষার কাগজে কাজ করবেন সেই ভাষায় একটা দখল নিয়েই আসবেন, অথবা লিখতে লিখতে সে দখলটা তৈরি করে নেবেন, তা এখন আর স্বতঃসিদ্ধ নয়। এখন অনেক কাগজে পরিবেশিত খবরে, এমনকি সম্পাদকীয়তেও ভাষাগত ভুলভ্রান্তি চোখে পড়ে। ভাষাগত দুর্বলতা, অস্পষ্টতা লেখাকে অস্বচ্ছ করে। এই সমস্যাটা তৈরি হয়েছে সংবাদ পড়ার দিন, যখন সংবাদ দেখার দিনে পৌঁছে গেল। যখন রেডিওতে সুদিন ছিল, রেডিও সাংবাদিকতা বলে একটা পেশা ছিল, তার চাহিদাও ছিল প্রচুর, কারণ রেডিও সবখানে শোনা যায়, দ্রুতি আর ব্যাপ্তি তার চরিত্র। কিন্তু রেডিও সাংবাদিকতা ভাষার ক্ষেত্রে কেউ ছাড় দিত না। যা শ্রোতা শুনবে তা যেন আকর্ষণীয় হয়, সেরকম ধারণা থেকে ভাষাকে আকর্ষণীয় করতে চেষ্টা করতেন সাংবাদিকরা। কিন্তু টেলিভিশনে খবর দেখানো শুরু হলে ভাষার শৈথিল্য এলো। এখন অনেক টিভি চ্যানেলে যখন কোনো প্রতিবেদক অর্থাৎ সাংবাদিক সরাসরি তার কথাগুলি শোনান, তখন আমার মনে হয় আসলে এবং কিন্তু নামের দুই লাঠি ছাড়া তিনি চলতে পারছেন না, এবং মাতৃভাষায় গুছিয়ে ক্রমান্বয়ে কথা বলাটা যেন পৃথিবীর সবচেয়ে দুরূহ কাজের একটি। ভালো সাংবাদিক তার লেখার জন্য যে ভাষা ও শৈলীর ব্যবহার করেন তা তাকে পাঠকের অন্তরের ভিতরে ঠাঁই দেয়। যেহেতু তিনি সত্য নিয়ে কারবার করেন, স্বচ্ছতার কোনো বিকল্প তার নেই। সেই স্বচ্ছতা থাকবে তার চিন্তায়, বর্ণনায় এবং তার ভাষায়। সেজন্য ভালো সাংবাদিক যা লেখেন, পাঠক তার সকালের সব কাজ ভুলে পড়েন, যেমন পাঠক পড়েন একজন ভালো সাহিত্যিকের কাজ। এজন্য সাহিত্য ও সাংবাদিকতা একে অন্যের পরিপূরক,
দুই জল অচল প্রকোষ্ঠে আবদ্ধ দুই আলাদা ক্ষেত্র নয়। উদ্ধৃতি শেষ। উপসংহারে আমরা বলতে পারি, সাহিত্য সাংবাদিকতা একে অন্যের বৈরী নয়। সাংবাদিকতায় ঘটনাকে উপযোগ্য করেও কিন্তু কালজয়ী সাহিত্য রচিত হতে পারে। সাংবাদিকতা যদি সাহিত্য আশ্রয়ী হয় তবে তা সার্থকতা মণ্ডিত করে তোলা সম্ভব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কবি ও সাংবাদিক হাসান হাফিজকে। এবিএম মুসা সিতারা মুসা স্মারক বক্তৃতা 2025 প্রদান করবার জন্য। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা 1 ঘন্টার মধ্যে পুরো অনুষ্ঠানটা গুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দু একজন মুসা ভাই সম্পর্কে, সিতারা মুসা সম্পর্কে একটু বলবেন, তাদের কথা শুনবো। প্রথমে আমি কাজী রওনক হোসেনকে অনুরোধ করছি একটু সংক্ষেপে বলার জন্য। জাতীয় প্রেস ক্লাবের দীর্ঘদিনের উনি যুক্ত আছেন নির্বাহী কমিটির সঙ্গে এবং সারগাম নামে সঙ্গীত বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করছেন দীর্ঘদিন ধরে। রওনক ভাই যদি সংক্ষেপে একটু বলেন। প্রথমেই যে কথাটা বলবো আমি, তা হচ্ছে যে এখানে সবাই মুসা ভাই বলতেন, কিন্তু আমি কিন্তু ওনাকে মুসা চাচা বলে ডাকতাম। কারণ ঝুমা আমি সমসাময়িক ছিলাম এবং আমরা এখানেও ওনার সাথে অনেক মজার স্মৃতি আছে। সবচেয়ে বড় যে স্মৃতি সেটা হচ্ছে যে উনি যে কোনো বয়সের লোককেই খুব আপন করে নিতে পারতেন যদি তার পছন্দের লোক হতো। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি তো সরাসরি প্রতিদিনই তার সাথে দেখা হতো এবং দেখা হলে বলতো যে এই, মানে ওনার যে সমস্যা থাকতো প্রেস ক্লাব সংক্রান্ত, এই রে এটা একটু দেখিস তো, এটা একটু করিস তো, সবসময় এটা বলতেন। এবং আমার যতটুকু মনে আছে যে আমরা ওনাকে যথেষ্ট মেনে চলতাম, কারণ এই যে রঙিন ছবি ব্যবহার সেটা কিন্তু মুসা চাচাই শুরু করেছিলেন অবজারভারে 65-র একটি যুদ্ধক্ষেত্রের ছবি দিয়ে। এরকম আরো অনেক কিছু আছে। উনি অনেক, তারপরে বড় ছবি, মানে আগে তো একটা ব্লক এবং একটা লিমিটেড সাইজ ইউজ করা হতো, কিন্তু উনি কিন্তু ইন্ট্রোডিউস করলেন যে ছবির প্রয়োজনীয়তা অনুযায়ী বড় ছোট ছবি করার। তো আমার কাছে এই ব্যাপারটা খুব মানে ভালো লেগেছে যে উনি যে নতুন সাংবাদিকতার পথিকৃৎ, সেটা বলা যায় এইভাবে যে সেই সময়কার, এখনকার সাংবাদিকতা তো একদম সম্পূর্ণ ভিন্ন, কিন্তু সেই সময়কার উনি এটা করেছেন। এবং আমরা যখনই কোনো সমস্যা নিয়ে ওনার কাছে যেতাম, উনি কিন্তু এটা খুব সহজভাবে আমাদেরকে ডাকতেন এবং বলতেন যে এটা এইভাবে করো, এটা এই হওয়া উচিত। তো যাই হোক, আসলে অনেকক্ষণ ধরেই অনুষ্ঠান চলছে, তা আমি ওনাদের দুজনেরই রুহের মাগফিরাত কামনা করছি। এবং একটা কথা অবশ্যই আমি একটু না বলে পারছি না, যে এবিএম মুসার স্মরণে বা তার ট্রাস্ট থেকে একটা সম্মাননা দেওয়া হচ্ছে, আজীবন সম্মাননা, এবং সেটা দেওয়া হচ্ছে আমানুল্লাহ ভাইয়ের মতন একজন সাংবাদিককে। কিন্তু আমাদের মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, আনফর্চুনেটলি আজকে আমার চোখে পড়ছে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু মানে আমার কথা হচ্ছে যে তা হবে কেন, তাদের তো পার্সোনালি এসেই। আচ্ছা, যাই হোক, না আমি এটা বলে ফেললাম কারণ আমার কাছে মনে হচ্ছে যেটা, হ্যাঁ। তো যাই হোক, আমি আশা করি যে নিশ্চয়ই ভবিষ্যতে এই ব্যাপারগুলো আর একটু সুন্দরভাবে হবে। এবং এবিএম মুসা কিন্তু চট করে একদিনে তৈরি হয় না, এবং এবিএম মুসা, আরেকজন এবিএম মুসাকে পেতে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে জানি না, এবং আদৌ পাওয়া যাবে কিনা সেটাও জানি না। তো আমি আবারও ওনাদের আত্মার শান্তি কামনা করছি এবং এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাজী রওনক হোসেনকে। আমরা একদম শেষ পর্যায়ে, আপনারা কেউ যাবেন না, ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জন্য দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে, সেটা আশা করি গ্রহণ করবেন। এ পর্যায়ে খুব 1 মিনিট 1.5 মিনিট করে আমরা একটু শুনবো নোমান ভাইয়ের কাছ থেকে। নোমান ভাই ইত্তেফাকের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, ইত্তেফাকের লাইব্রেরি এবং আর্কাইভ
এইটাতে বিশাল অবদান আমাদের নোমান ভাই, আপনি যদি সংক্ষেপে একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা যখন সাংবাদিকতা আমি যখন 1969 সালে সাংবাদিকতা দৈনিক ইত্তেফাকে জয়েন করি, তারপর আমি বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথিকৃত অবজারভার অফিসে গেলাম। মুসা ভাইয়ের সাথে আমার দেখা হলো এবং আমি একটু বিস্ময়ে প্রত্যক্ষ করলাম একটা নিউজ পেপার কি এত আধুনিক হয়। চকচক করতেছে চারিদিকে, মুসা সাহেব, আব্দুল সালাম সাহেব প্রতীকী ছিল, আর অন্যান্য সমস্ত কাগজে ছিল ভঙ্গুর দশা, দারিদ্র, মালিন্য ছিল। আমি এনায়েতুল্লাহ খান সাহেবের কাছে শুনেছি যে তাকে কিভাবে উনি গড়ে তুলেছেন। এস এম আলী সাহেব বলেছেন, এটা অনেকে জানেন না, তারা তো অনেক বড় মাপের, সারা দুনিয়াতে তাদের পরিচিতি আছে। এস এম আলীও খুব শ্রদ্ধা ভরে স্বীকার করেছেন যে ওনাকে কিভাবে তৈরি করেছেন, বিশেষ করে রিপোর্টিংয়ে। অথবা সমদ ভাই তো আছেনই, তাদেরকে কিভাবে পাশে ছিলেন উনি। এই বড় বড় সাংবাদিককে উনি তৈরি করেছেন, এটা কম কথা না। বিশেষ করে আমাদের ভবন থেকে যখন নিউ নেশন বের হলো, তখন ওনার সাহায্য চাওয়া হলো অ্যাডভাইজার এডিটর হিসেবে। তখনও বাংলাদেশে যত বড় বড় সাংবাদিক আছে উনি যুক্ত করলেন এটা দৈনিক কাগজ বের করার জন্য। তো এগুলিও একটা খুব স্মরণীয় দিক। আর প্রেস ক্লাবের যদিও কামে উনি প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক ছিলেন। তোফাজ্জল হোসেন সাহেব ছিলেন প্রেসিডেন্ট। কাজে কর্মে তিনিই ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন সাধারণ সম্পাদক অনেক বছর। মানিক মিয়া বলতেন ওনারে যে আমি তো নামে প্রেসিডেন্ট, তুমি কামেও প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক দুইটাই। তো ঠিক আছে, আমি খুব তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর একটা কথা যে রুবায়েত ফেরদৌস ভাই বললেন, এটা একটা দৃষ্টান্ত যে তার ছাত্রের নামে, কেউ বাবার নামে করে, কেউ সন্তানের নামে করে, যে উনি এই জিনিসটা কি, বিষয়টা কি, এটা খুব লক্ষ্য করার মতো আশ্চর্য বিষয়। আর এটা অবজারভার পত্রিকা যে বের হতো, ওনার খুব আধুনিক সাংবাদিকতা যেটা আর কি, সব লোককে আমি লোক চৌধুরী এবং উনি নিজে সালাম সাহেব নিয়ে তখনকার আমলেই বিদেশ থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসতো। খুব কম লোকই ছিল বিদেশে ট্রেনিং প্রাপ্ত ছাড়া। এই জিনিসটা ট্রেনিংটা খুব গুরুত্ব দিতেন উনি। অনেক ধন্যবাদ। আমি একটু সংক্ষেপে কাজিম রেজা ভাইকে অনুরোধ করব, যদি একটু 1 মিনিট একটু বলেন। কাজিম রেজা ভাই, একটু মুসা ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে একটু সম্মান জানানো, আর একটু যদি 1 থেকে 2 মিনিট। এই সাংবাদিকতা ট্রেনিং আবার ইন্ট্রো হেডলাইন লিখি না আমরা, কত কমে, এটা আমাদের ট্রেনিং। আসসালামু আলাইকুম। মুসা ভাই আমার এডিটর ছিলেন এবং আমার এডিটর ছিলেন আজকের আমান ভাই, একজন নিউ নেশনে, একজন দৈনিক জনপদে। গাফফা চৌধুরী এডিটর ছিলেন, উপদেষ্টা সম্পাদক হিসেবে এসেছিলেন। মুসা ভাই 3 মাসের জন্য, সেটা 1974 সালে। আর 1973 সালে আমি দৈনিক জনপদে জয়েন করি একজন নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে। আমার বয়স তখন এসএসসি রেজাল্ট বেরোয়নি। গাফফা চৌধুরী আমাকে নিয়োগ দেবে না, বলছে ওই স্যামরার আমি নিয়োগ দিতে পারি না, হাফ প্যান্ট পরা। তখন সিদ্ধান্ত নেওয়া হলো আমার একটা রিপোর্টের কারণে গভর্নমেন্ট প্রেস নোট ইস্যু করে আমার রিপোর্টের পক্ষে। তখন গাফফা চৌধুরী বলে ওই ন্যাংটা পোলারের ডাইকা নিয়ে আসো, ওকে অ্যাপয়েন্টমেন্ট দাও। আমার বেতন হয়েছিল 300, যাই হোক। আর মুসা ভাইয়ের শ্বশুর বা সেই বিখ্যাত সাংবাদিক আব্দুল সালাম সাহেব আমার টিচার হিসেবে এসেছিলেন পিআইবিতে 1976 সালে। উনি আসলে তখন চেয়ারম্যান ছিলেন। উনি আমাদের সামনে বক্তব্য রেখেছিলেন, প্রথম ট্রেনিং করছে। মুসা ভাইও ট্রেনিং করতেছিলেন আমাদের। আর মুসা ভাই বা ওনার সম্পর্কে শুধু একটা কথাই বলবো, মুসা ভাই একজন সাংবাদিক হিসেবে অসম্ভব সচেতন ছিলেন।
65 সালে যুদ্ধের পর 1966 সালে যখন আইয়ুব খান তাশকন্দ চুক্তি করতে গেলেন, লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, ওইখানে উনি হার্ট ফেল করে মারা যান। এবং এই খবরটি কিন্তু অবজারভারে তৎক্ষণাৎ ভাবে তারপর দিনই ছাপা হয়েছে, উপমহাদেশের অন্য কোনো পত্রিকায় ছাপা হয়নি। সেটা মুসা ভাইয়ের জন্য, মুসা ভাইয়ের একজন পিয়ন ছিল, রাতের বেলা দেখে যে মানে সেই এরকম বড় টেলিপ্রিন্টে টিং 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 করে বাজছে, সে মুসা ভাইকে ফোন করেছে। মুসা ভাইয়ের নির্দেশ ছিল এরকম টিং টিং করে বাজ দিয়ে আমার খবর দিবে। মুসা ভাই বলেন যে কি জন্য ফোন করছিস? এটা অবশ্য খাস নোয়াখাইলা জমানে, আমি এককালে জানতাম, আমার জন্ম চাঁদপুরে, আমি কিন্তু একদম আদর্শ নোয়াখাইলা জানতাম, এখন ভুলে গেছি। যাই হোক, তো আপনার ওই লোক বললো, স্যার এরকম একটা টং টং করে বাঁচতেছে বেল। বলে দেখ, তুই দেখ কে আছে। উনি কাগজ ছিঁড়ে বানান করে বলল, কোনো মতে বোধহয় বোঝা গেছে শাস্ত্রী ডাইড। সাথে সাথে মুসা ভাই বলে আমি আসতেছি, প্রেস বন্ধ করে দে। তারপরে মুসা ভাই বের হলো। আরেকটা হলো 1965 সনে, যখন এটা অন্য কোনো উপমহাদেশে বের হয়নি, যেটা বোধহয় অনেকে ভুলে গেছেন, এটা আপনারা একটু উল্লেখ করবেন, চেক করেও দেখবেন। আর রুবায়েত ফেরদৌস সাহেব, উনি তো একজন নামী অধ্যাপক, ওনাকে প্রায়ই আমি দেখি, অন্তত জয়ের বিবৃতির মধ্যে তার অনেক অ্যাক্টিভিস্ট হিসেবে উনি অনেক সক্ষম। আরেকটা হলো 1965 সনের যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনী একটি চমকপ্রদ সাফল্য অর্জন করে। সেই সময় কিন্তু পূর্ব পাকিস্তান থেকে তৎকালীন ঢাকা থেকে হঠাৎ করে একটা প্লেন চলে যায় ইন্ডিয়াতে বম্ব করার জন্য। কলাইগুন্টায় সেই প্লেনের পাইলট মারাও যান, তার নাম রতন। পাকিস্তান গভর্নমেন্ট তাকে কোর্ট মার্শাল করে মানে মৃত্যু পরবর্তী, কারণ সে হুকুম ছাড়া চলে গেছিল, যে কারণে এই বড় মিশাপ। তার সমস্ত কিন্তু মানে তার পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু এটা অস্বীকার করে। সেই রতন ফ্লাইট লেফটেন্যান্ট রতনের কিন্তু সব পাওনা দমলা বন্ধ হয়ে গেল। 66 সনে তার একটি সন্তান মানে প্রসব করেছে তার স্ত্রী, তরুণ স্ত্রী। মুসা ভাইয়ের কাছে খবরটা আসলো, মুসা ভাই করলেন কি, খবরটা দেয়া যাবে না, তখনও যুদ্ধের চলছে। মুসা ভাই করলেন কি, যে শহীদানে ওয়াতান নামে যে স্মারক সংখ্যা বেরোলো 66 সনে, উনি শুধুমাত্র স্কোয়াড্রন লিডার রতনের স্ত্রীর একটা ছবি ছাপিয়ে দিলেন, ওইখানে ব্যাখ্যা করলেন। এরপর পরে পাকিস্তানে হুলস্থুল পড়ে গেছে। সবাই বুঝলো যে অবজারভার যখন দিয়েছে এরপর তো খবর দেয়া হবে। ওরা অবজারভারকে ফোন করে, তোমরা আর কিছু দিও না, আমরা দেখছি। পরে তার সব পাওনা দেওয়া হলো রতনের পরিবারকে। এইটা আমি মুসা ভাইকে স্মরণ করে দিয়েছি। মুসা ভাই কিন্তু পরবর্তীকাল কাজে আমার মনে পড়ে না। আমি মনে পড়ে কেমনে করে, আপনার তো নোয়াখাইলা ভাষা সবসময় বকাবকি করেন, আপনার মনে থাকবে কেমনে করে? যাই হোক, আল্লাহ। আর আমানুল্লাহ ভাইয়ের কথা আলাদা। আমানুল্লাহ ভাই তো এডিটর ছিলেন, অত্যন্ত শরীফ মানুষ, আর ওনার স্বাস্থ্য অন্যরকম, অসম্ভব নীতিবান লোক। দেখেন উনি 1991 সালে নির্বাচন করবেন দেখে বিএসএস থেকে পদত্যাগ করে চলে যান। নির্বাচনের পরেও করতে পারতেন, পদত্যাগ করে চলে যান। এই ধরনের দৃষ্টান্ত আমাদের মধ্যে কম, খুবই কম, নাই। মানুষজন যেমন করে পারে সব পদ একত্রে দখল করতে। আল্লাহ মুসা ভাইয়ের স্মৃতি জাগরুক থাকুক। আমান ভাই আমাদের সামনে উজ্জ্বল থাকেন। সবাইকে ধন্যবাদ। রুবায়েত ফেরদৌস সাহেবকে ধন্যবাদ। তবে রুবায়েত ফেরদৌস সম্পর্কে আমার একটু কমেন্ট আছে। আমি প্রথম যখন নামটা শুনি, আমি তখন কবিতা মোটামুটি লেখার চেষ্টা করি বা লিখছি। আমি বললাম, বাহ, মেয়েটি ভারী চমৎকার হবে দেখতে। যাই হোক, পরবর্তীকালে জানলাম যে না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আচ্ছা, প্রবন্ধ নিয়ে বলতে বক্তব্য তো 1 মিনিটের, আমি তো অনেকগুলো কথা কভার করলাম। আচ্ছা, প্রবন্ধ নিয়ে কি আসলে হাসান হাফিজ তো অনেক কিছুই জানেন, অনেক রেফারেন্স গুলো আমি বলতে পারবো না। প্রবন্ধটা আরো ভালো করে আমার পড়ে দেখতে হবে। এটা প্রেস ক্লাবের যে আছে, এই যে এরপরে হয়তো পহেলা বৈশাখ সংখ্যা হবে, সেখানের মধ্যে এই প্রবন্ধটা যদি ছাপা হয় আমরা খুশি হব। আর এইখানে কিন্তু একটা ত্রুটি আছে, আমারুল্লাহ ছাপা হয়েছে। এটা একটু আপনাদের ত্রুটিটা প্রকাশ্যে বলা উচিত। ধন্যবাদ ভাইকে, অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। আমার মনে হয় হাসান হাফিজ ভাইয়ের এই প্রবন্ধ নিয়ে
আমাদের বিশ্ববিদ্যালয় চত্বর হোক, সাংবাদিকতা চত্বর হোক, দীর্ঘ আলোচনার দরকার আছে। আমাদের অনেক কথা আছে, এটা নিয়ে বলা যাবে। ওনাকে ধন্যবাদ চমৎকার করে গুছিয়ে এটা লিখবার জন্য এবং পাঠ করবার জন্য। সবশেষ একটু আমরা শাহনাজ পলিয়াপার কাছে